প্রিয় প্রণয়িনী। লেখনীতে জান্নাত নুসরাত। পর্ব সংখ্যা 43। রাত 1টা ছুঁই ছুঁই। রাস্তার ধারে তখন ল্যাম্পপোস্টের আলোয় আলোকিত। মেন রোডে গাড়ি চলমান মাত্রা খুবই নগণ্য। সেই নগণ্য গাড়ির মধ্যে একটি গাড়ি অনামিকা খানের। হিমশীতল বাতাস তখন বয়ে চলেছে প্রকৃতিতে। মডার্ন গেটের সরু রাস্তা দিয়ে কালো কালার মার্সিডিউস ব্যান্ডের একটি গাড়ি সুরসুরিয়ে বেরিয়ে আসলো। গাড়ির জানালা খোলা থাকায় বাতাসের সাথে নাকে দিয়ে স্পর্শ লাগলো ফুলকলি কোম্পানির সেই তৈরিকৃত কেকের সুঘ্রাণ, সুস্বাদু জাম। আর এতেই যেন জিভজোড়া লকলক করে উঠল সুফি খাতুনের। খাবারের গন্ধে নাক টেনে স্বাদ নিচের ভেতর টেনে নিয়ে আহরণ করলেন তিনি। ড্রাইভিং সিটে বসে থাকা অনিকার দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে জাহির করলেন, আহা, খাবারের গন্ধে জিভে জল চলে এসেছে। অনিকা নিজের চোখ থেকে সানগ্লাস সামান্য নিচের দিকে নামিয়ে উপহাস করে বলে উঠল, কমিয়ে খাও সুফি, 2 দিন পর কবরে যাওয়ার কথা ছিল। এখন এই খাবারের জন্য চলে যাবে 2 দিন আগে। পেছনে বসা ভিক্টর কথাগুলো শুনে কিলকিল করে হেসে উঠল। এইটুকুতেই রেগে বোম হয়ে গেল সুফি খাতুন। লাফ মেরে পেছন ফিরে ক্যাটকেটে আওয়াজে বলে, খুব দাঁত কেলানো হচ্ছে তাই না? একদম মাড়ি থেকে দাঁত তুলে এনে বিক্রি করে দিব। হাসি মাখা মুখখানে নিমিষে চুপসে গেল ভিক্টর। আধা আলোয় দেখা গেল অগ্নিকাণ্ডের মতো লাল অগ্নিগিরি মতো ফুলে ফেপে উঠেছে তিনি। অনিকার ডান হাত ড্রাইভিং হুইলে রেখে বাঁ হাতে চাপড় দিল সুফি খাতুনের কাঁধে। শীতল কণ্ঠে আওড়ালো, রিল্যাক্স ইয়ার। সুফি খাতুন রিল্যাক্স হতে পারল না। অনিকার হাত পরোয়া না করে গাড়ি চালাতে ব্যস্ত হলো। এক্সেলেটরে 1 পা চেপে ধরতেই গাড়ির স্পিড দ্রুত বৃদ্ধি পেয়ে গেল। ধীরে ধীরে গাড়ি পুরনো শহর শাহপারান বাজার হয়ে চলে গেল খাদিমপাড়ায়। তারপরে ঝড়ের গতিতে এগোতে লাগলো মীরবাজারের দিকে। পুরো শহর ঘোরা শেষে গাড়ি এসে থামলো শুনশান নাসির মঞ্জিলের সামনে। খালি জায়গার একপাশে গাড়ি পার্ক করে রেখে তা থেকে হতে বের করে আনলো অনিকা। ঘাড় দুপাশে কাত করে মটমট আওয়াজ করলো। সুফি খাতুনের দিকে তাকিয়ে ভুরু উঁচিয়ে জানতে চাইলো, রিসিপশন অনুষ্ঠানে এত ঠান্ডা পরিবেশ মানা যায় না, কিছু তো হয়েছে? সুফি খাতুন 2 হাত দুদিকে ঝড়ের বেগে উড়িয়ে দিলেন কথাগুলো। বললেন, বাড়িতে দুর্ঘটনা পুষে রাখলে দুর্ঘটনা ছাড়া কোনো কাজই সম্ভব হবে না। সুফি খাতুনের কথায় সহমত পোষণ করে অনিকার সাথে ভিক্টর তো প্রশ্নই করে বসল, ছোটবেলায় এই পরিবারের মানুষ কি কোনোভাবে মাথায় চোট পেয়েছিল? ভিক্টরের প্রশ্নে পিঠে যেন প্রশ্ন করলেন সুফি খাতুন। এমন কেন মনে হলো? না, সবার মাথায় স্ক্রু সামান্য ঢিলে মনে হয়। সুফি খাতুন সামনে পা বাড়াতে বলে উঠলেন, হ্যাঁ হতে পারে, আমি এমন ধারণা করেছি। এরা চট করে পাইছে সবগুলো, দেখো না, কিছু হলে সবাই এক পরিবার হয়ে হামলে পড়ে। নাসির মঞ্জিলে তখন মাত্র ইমাম সাহেব আর নবদম্পতির সুখ শান্তি কামনার দোয়া শেষ করলেন। তার মধ্যে অন্দরে প্রবেশ ঘটল সুফি খাতুন, অনিকার, ভিক্টরের। পুরো ড্রয়িং রুমে একবার চোখ বুলিয়ে অবলোকন করে নিল মানুষের সমাগম। অবাক নেত্রে 3 জনকে দেখল, সোফায় পাশাপাশি কঠিন মুখে বসেরত নরনারীকে। এইটুকু বোধগম্য হলো নিশ্চিত কোনো খারাপ ঘটনা ঘটেছে। নিজেদের বিস্ময়ে পরিপূর্ণ চোখ দুটি স্বাভাবিক করে নিতে সময় লাগলো না কারোই। নিরুদ্বেগ কণ্ঠে জানতে চাইল, অনিকা কি হয়েছে? অনিকার করা প্রশ্নে ড্রয়িং রুমে উপস্থিত সকলে ঘাড় ঘুরিয়ে তাকাতে তার দিকে। মনি আগ বাড়িয়ে গিয়ে সবকিছু বিস্তারিত জানালো তাদের। স্টোর রুমে সিটকানিয়ায় লাগানোর কথা শুনতেই সুফি খাতুনের টনক নড়ল। আর চোখে অনিকার দিকে তাকাতেই দেখলো পূর্বে তার পানে চেয়ে আছে মেয়েটা। দুজনে একসাথে ঢোক গিলে মৃদুস্বরে বলল, ও রাত 2:30টায় ইমাম সাহেব নিজেদের পাওনা বুঝিয়ে দিয়ে পাঠিয়ে দেওয়া হলো তার বাড়িতে। বিয়ে সম্পূর্ণ হওয়ার পর খাওয়া দাওয়া শেষে কর্তীরা সবাই থমের অনেকক্ষণ দাঁড়িয়ে রইল। ততক্ষণে নিজাম শিকদার আর আরমান নজর লুকিয়ে চলে গেছে শিকদার বাড়িতে। সুফি খাতুন বাড়ির কর্তীদের এমন মুমূর্ষু অবস্থা দেখে নিজে আগ বাড়িয়ে জায়নামাজ নিয়ে আসলো দোতলা হতে। ড্রয়িং রুমের কারুকার্যকৃত টাইলসের উপর বিছিয়ে দিয়ে বললেন, ইরহামার নতুন বউ, যাও নামাজ পড়ো। কথাটা শুনে ইসরাতের কপালে ভাঁজ পড়ল। 2 গলা দিয়ে কটাক্ষ মিশ্রিত একটি কথা বেরিয়ে আসলো, জনসম্মুখে আবার কিসের নামাজ? সুফি খাতুন ঘাড় ঘুরিয়ে বললেন,
রেওয়াজ এটা। বিয়ের পর স্বামী স্ত্রীকে নামাজ পড়তে হয়। নুসরাত কিছু বলতে নিলেই জাইন গম্ভীর কণ্ঠে বলে ওঠে, হ্যাঁ অবশ্যই নামাজ পড়বে, কিন্তু এটা নিজেদের রুমে। এসব সবার মধ্যে কার্টুন সেজে দাঁড়িয়ে নামাজ পড়বে না কোন দুঃখে? শূন্য 2 রাকাত নামাজ পড়ে কয়েকবার সওয়াব পাওয়া যায়, দ্বিগুণ গুনাহ বাড়ানো হবে এখানে পড়লে। ওদের প্রাইভেসি দেওয়া উচিত, আই থিঙ্ক সো। এভাবে সংসার যে এখানে রাখার মানে হয় না। ইসরাত বলে উঠল, আজকে রাত আমাদের বাসায় থাকুক ওরা, আগামীকাল না হয় বাড়িতে যাবে। ঝর্ণা বেগম দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালেন। এর মধ্যে সুফি খাতুন ধমকে উঠল সৌরভীকে, চাচা শ্বশুর চাচি শাশুড়িকে চোখে লাগে না? সালাম করছো না কেন? সৌরভী আতকে উঠে সুফি খাতুনের ধমকে নিষ্পরপ্রাণ চোখগুলো স্থির রেখে মৃদু গলায় সালাম দিল সবাইকে। সুফি খাতুন বলতে নিলেই পা ধরে সালাম করো। তার পূর্বে নুসরাত আড়মোড়া ভেঙে বলে উঠল, অনেক হয়েছে রীতিনীতি ভাই, এখন ঘুমানোর প্রয়োজন। আগামীকাল সবকিছু হবে, আজকের জন্য এটুকুই অনেক বেশি। এখন যে যা রুমে যা, তো আমার আর ভাল লাগতেছে না। সুইমিং পুলের পানিতে পা চুবিয়ে চুপচাপ বসে আছে নুসরাত আর ইরহাম। ঠান্ডা বাতাস গায়ে লাগাতে কাটা দিয়ে উঠছে লোমগুলো। চাঁদের হলদেটে আলোয় দেখা যাচ্ছে কপালে ভাঁজ ফেলা নুসরাতের চিন্তিত চেহারা। ইরহাম পাশ ফিরে দেখল তা। নুসরাতের মুখটা দূর আকাশের নিদ্রে জোড়া স্থির করে শুধালো, আমি কি একটা এতটাই খারাপ? নুসরাত ঘাড় ঘুরিয়ে তাকালো ইরহামের দিকে, শব্দ করে শ্বাস ফেলে বলল, পরিস্থিতি বিদ্রূপ, তাই ওর জায়গায় যে কেউ থাকলেও এমন একটি হতো। তুইও করতি এমন? ইরহাম প্রশ্ন ঘেঁষে নুসরাতের দিকে তাকালো। চোখাচোখি হলো দুজনের নিমিষে। নুসরাত কিটকিট করে হেসে উঠল, যেন ইরহামের প্রশ্ন কোনো মজার কৌতূহল বা কৌতুক। সামনে বসা ছেলেটা নিশ্চুপ, দেখলো হাসিটা, তারপর অনাকাঙ্ক্ষিত তার জানা উত্তর আসলো, আমার সাথে এমন কিছু হলে প্রথমে মহিলাগুলোর চুলের মুঠি ধরে পিটাতাম, তারপর তুই যদি আমার আসামি হতি তোকেও ধরে পিটাতাম, মুখের মানচিত্র বদলে ফেলতাম। ইরহাম বিষাদের কথাই হাসল, বলল, তুই আজ এমন করলি কেন? নুসরাত গ্রান করে জানতে চাইল, কি করেছি আমি? বুড়ো কঞ্চিত করে প্রশ্ন ছুড়ল ইরহামকে, তুই জানিস না? না। তুই চাইলেও তো আজ ওর পক্ষে রায় দিতে পারতিস, আমার সত্যটুকু তুলে ধরতে পারতিস সবার সামনে, কিন্তু তুই তা করিসনি। আমার হয়ে সৌরভীকে সমাজের নোংরামি কথা বলেছিল যাতে এই বিয়েতে রাজি হয়ে যায়, সেখানে তুই সমাজ মানিস না, কোনো সামাজিকতা রক্ষা করিস না, কেন বিষয়টা মোটেও পরোয়া করিস না। সেখানে আজ তুই আমার হয়ে কথা বলেছিস, আমার হয়ে, কারণ ক্যাটফিশ। নুসরাত দুহাত ওপরে তুলে অলস ভঙ্গিতে আড়মোড়া ভাঙল, নিরুদ্বেগ কণ্ঠে বলল, আমি নিজের মর্জির মালিক, আমার মন চেয়েছে তাই করেছি, তোকে আমি তার এক্সপ্লেনেশন কেন দিব? তাছাড়াও এ টুটটুট জাতের ক্যাটফিশ নামে ডাকবি না, আমার বমি আসে। ইরহাম আকাশপানে আবারও তাকালো। নুসরাত তার কথায় না শোনার ভঙ্গিমা করে মৃদু কণ্ঠে বলে উঠল, তাহলে আমার প্রশ্নের উত্তরটা আমি দেই? নুসরাত নির্বিকার চিত্তে বলে ওঠে, দেই, কারণ তুই নিজেও একটু জানিস স্বেচ্ছায় কোনোদিন সৌরভী আমাকে মেনে নিত না, তাই বন্ধুত্বকে তুই পেছনে ঠেলে বোনের দায়িত্ব পালন করেছিস, একজন অপরাধীর সঙ্গে দিয়েছিস সঙ্গ। ইরহামের কথা কেটে দিয়ে নুসরাত নির্লিপ্ত গলায় বলে, একদম ভুল জবাব। পরপর ইরহাম ঘাড় চেপে ধরলো, নিরুদ্বেগ কণ্ঠে বলল, শোন ভাই, তোর সাথে আমার এত বিরোধ না যে তোর জন্য এসব করবো। তাছাড়া সৌরভী হলো ফ্লক্স গোল টাইপ ফুল, তোর হৃৎপিণ্ডের প্রভাব ফেলে তোকে একদম নিঃশেষ করে দিবে। তোকে শেষ করার জন্য এটা করেছি, হিহি। কথাটুকু শেষ করতে পারলো না, আকস্মিক দুহাতে ইরহামকে জড়িয়ে ধরলো মেয়েটির দেহটা। নুসরাত অবাক হলো, হকচকিয়ে অতবার থমকালো, চোখের আকার এতটাই প্রকট হলো যে দেখে বোঝা গেল অবাকতর রেশ কতটুকু বিমূর্ণত্রে স্বচ্ছ শৈল পানিতে তাকিয়ে কাঠপুতুলের ন্যায় বিড়বিড়াল। এ কেমন পাটার মতো কাজ হয়েছে কি তোর? হ্যাঁ, মাথায় রাগ ছিঁড়ে রিটে গেছে নাকি পিনিক উঠেছে? ছাড় আমায়। নড়ে চড়ে উঠল নুসরাত, মোচেরা মুচড়ি করে ইরহামের হাতের বন্ধন থেকে বেরিয়ে আসলো, পারল না, হাত দিয়ে চিমটি কাটলো, তবুও রক্তচোষা পানির ন্যায় করে রাখলো তাতে। নুসরাত হাল ছেড়ে দিয়ে দীর্ঘশ্বাস ফেলে, জানতে চায়, নতুন এই নাটক শুরু করেছিস কেন? ইরহাম নুসরাতের
হোয়াইট কালার হুডিটা ওপরে উঠিয়ে নাক চেপে ধরলো। কি চিৎকার অতিবাহিত হতে ঘুমড়ে ঘুমড়ে কেঁদে উঠল। শব্দ করে নাক টেনে কানের কাছে আসলো, বিরক্ত হলো। মেয়ে মানুষের মতো ফ্যাত ফ্যাত করে কান্না করছিস কেন রে বোকা? ছাড়, নাহলে ক্যাটফিশ হয়ে এসে তোকে কামড়ে দিব। তুই কি কুত্তা? প্রয়োজন পড়লে আমি কুত্তাও হয়ে যাব। ভাও, তোকে এমনিতেও কুত্তা লাগে, আর ভাও বলতে হবে না। সারাদিন তো কুত্তার মতো ঘিউ ঘু করিস। আকাইমার বাচ্চা, তোকে অধিশাপ দিলাম, তুই সারা জীবন বইয়ের লাথি খাবি। তোর বাচ্চা এক একটা হবে আমার মতো ভোলা ভালা নিষ্পাপ। ইরহাম হেসে উঠল, আবারও ফ্যাচ ফ্যাচ করে কেঁদে উঠল। নাকি সুরে চাঁদের দিকে তাকে অস্পষ্ট সুরে উচ্চারণ করলো কিছু শব্দ। দূরে এই চাঁদটাও জানালা খুলে দিলে ঘরে চলে আসে। ও মনে হয় তার চেয়েও দূরে আমার থেকে, তাই না রে নুসরাত? রাত তখন 3টের কাঁটায় ঘড়ির। ড্রয়িং রুমের দেওয়ালের ঘড়িটা টিকরিক করছে। ঘন্টার কাঁটা যেতেই অ্যালার্মের মতো বেজে উঠল, জানান দিচ্ছে সময়। ইরহাম পা টিপে টিপে আজকের জন্য বারান্দা বরাদ্দকৃত রুমে দিকে চলল। নিরিবিলি নিস্তব্ধ, বাড়ির আলোর ছিটে ফোটাও নেই। বেজানো দরজা হাত বাড়াতেই ঠেলে ঘরে প্রবেশ করতেই চকচক করে উঠল একজোড়া ছুরিতে এসে যেন স্পর্শ করলো গলার সরু চামড়ায়। পূর্ব প্রস্তুতি না থাকায় এমন হামলার মুখ দিয়ে নির্গত হয় আতর্কিত শব্দ। সেগুলো আলগোছে গিলে নিল সে। চোখ তুলে সামনে তাকালো, লালাব আখিদয়ের সাথে চোখাচোখি হলো। টিক টিক করে সেকেন্ডের কাঁটা মিনিটের গড়ায়, তবুও কেউ কারো দিকে চোখ সরায় না। খোলা জানালা বেয়ে বাতাসে সে সৌরভীকে স্পর্শ করতেই পিঠ ছেড়ে ঝরে থাকা রেশমি চুলের সুতোর মতোই চুলগুলো উড়াল দিল তলে। ইরহাম ঘাড় কাত করে ঠোঁট উঁচিয়ে রেশ টানে। গুণী ব্যক্তিরা বে রোমান্সিস ডেট, বাট দে ডেন্ট। আমার বাসায় রাতে আমার স্বামী, আমার স্ত্রী আমার মৃত্যুর পরিকল্পনা করে দাঁড়িয়ে আছে আমাকে মারার জন্য। মাইন্ড ব্লোয়িং। সৌরভী শিকদার কথা শেষ হতেই ঠাস করে গালে চড় পড়ল। ইরহাম ভুরু উঁচিয়ে সামনে তাকাতেই আধো আলোয় দেখলো আরেকটা থাপ্পড় তার গালে পড়ার জন্য তৈরি হচ্ছে। চোখ বন্ধ করে নিতেই গাল অবেশ হয়ে দিক করে দিয়ে ঠাস করে আবার একটি দাবাং মার্কা থাপ্পড় পড়ল। ইরহাম নিজের দেহ স্থির করে বাবাকে ঝুলে আসলো। সৌরভীর চোখের পানে তাকিয়ে নির্লজ্জের মতো জানতে চাইলো, রাগ কমেছে? বাজি আর একটা থাপ্পড় পড়ল। একদলা থুসতে এসে পড়ল ইরহামের গালে। গম্ভীর মুখ নিয়ে নিচের কাপড়ে পরা থুতুর দিকে চাইলো ছেলেটা। কোনো প্রকার রিয়েক্ট করলো না। আলগোছে প্যান্টের পকেট হতে হাত ঢুকিয়ে বের করে আনলো টিস্যু। বুকের কাছে জমে থাকা থুতু মুছে শীতল কণ্ঠে বলল, ঘৃণা কমেছে একটু? আরেক দলা থুতু ছিটে এসে পড়লো গালে। ঘৃণা নয়নে তাকিয়ে রইল সৌরভী নির্লিপ্ত দাঁড়িয়ে থাকা শুভ্র চেহারায় উঁচু লম্বাটা দিকে। শ্রবণ কেন্দ্রে আবারও বাজলো লম্পট করা পুরুষ স্বর। চুলের মুঠো ধরে পিটাতে ইচ্ছে করছে। কথাটা শেষ হতেই ঝুঁকে আসলো সম্মুখে ইরহাম। বলল, নাও চুল ছিঁড়ে রাগ মিটাও। ইরহাম বাড়িয়ে দেওয়া মাথার দিকে সৌরভী তাকালো বিতৃষ্ণার চোখে। প্রথমবারের মতো রাগি চোখে হিসিয়ে, তালাক দিন আমাকে এক্ষুনি। ইরহাম সোজা হয়ে দাঁড়ালো। শুনেনি এমন ভাব? বলে উঠল, কি শুনতে পাইনি। সৌরভী নিজের রাগটুকু যথেষ্ট গিলে নিল। শান্ত স্বরে বলল, তালাকনামা চাই আমি। এটা আবার কি? কোন পাড়ার জিনিস নাকি খাওয়ার জিনিস? বুড়ো চাইল সামান্য, যেন মাছ ভাত টিকি কিভাবে খেতে হয় কিচ্ছু জানে না। তালাকনামা শব্দটা এই প্রথম শুনল যে। ইরহামের মন হেয়ালি চ্যাটচ্যাটে কথায় আরো চেতে উঠল সৌরভী। চেঁচালো, জানোয়ার, আমাকে তালাক দেন। বেয়াদবি করো না সৌরভী, তুমি বলো না আপনি হই। সৌরভী দুহাতে ধাক্কা দিল ইরহামের বুকে। বলল, করবো বেয়াদবি, 1000বার করবো। কি করবি তুই ফ্রাউন? কি করবি? ইরহাম গম্ভীর মুখে তাকিয়ে বলল, বেয়াদবি করছো তুমি। মুখের ভাষা সংযত করো। করবো না সংযত, ইবলিশের বাচ্চা, কি করবি তুই? ইরহাম গর্জে উঠল। সৌরভী, বাপমা তুলে একটা কথা বলবা না? কেন? ইগোতে লাগে? সম্মানে লাগে? হ্যাঁ লাগবে তো। বাপমা বলছি তোমার, তাই না? কিন্তু আমাকে যখন সবাই বলল, এমন তো গড়ে উঠতে পারলে না, মাথা ঝুঁকিয়ে বলে উঠতে পারলে না যা ভেবেছে তা সত্যি।
এমনিতেই কিছু হয়েছে বলেছে, তাই না? তুই জানিস তুই একটা ইবলিশ, একটা লম্পট, লুচ্চা, ফেরাউন, শুয়োর, কাপুরুষ। ইরহাম সৌরভীকে ধাক্কা দেওয়া হাতটা চেপে ধরল, হিসিসে বলে উঠল, এতক্ষণ যাবৎ অনেক বেয়াদবি সহ্য করেছি, কিন্তু আর না। কি করবি বেয়াদবি করলে? সৌরভী ইরহামকে কেটে দিয়ে জানতে চাইল। ইরহাম এক হাতে সৌরভীর হাত পিঠে চেপে ধরল, বলে উঠল, দেখো শুধু, এই যে আমি গলা ফেরে বলবো, তুই একটা বদমাইশ, একটা লুচ্চা, একটা ফেরাউনের বাচ্চা, একটা ইবলিশের বাজ। কথাটুকু শেষ করার আগে সৌরভীর গালে ঠাস করে একটা থাপ্পড় পড়ল। সৌরভী ফাঁক হয়ে হাগ হয়ে গেল ঠোঁটজোড়া, আপনি আপনি। কানে আসলো ইরহামের শাসানো কণ্ঠস্বর, যা বলার আমাকে বলো, আমার বাপ মাকে টানবে না সৌরভী। তোমার বেয়াদবি সহ্য করছি অনেকক্ষণ, বলেছি না বলেই ভেবো না যে কিচ্ছু বলবো না, কিন্তু তুমি এখন আমার মা বাবাকে টানছো এইখানে। আমি যদি এমন ভুল করো আবারও, তাহলে এই থাপ্পড় দ্বিতীয়বার তোমার গালে পড়বে, 2 সেকেন্ডও দেরি হবে না, গট ইট। বজ্র কণ্ঠে চেঁচালো সে, রাগে শাসানোর জন্য তোলা আঙ্গুল থরথর করে কেঁপে উঠল। সৌরভ এবারও কিছু বলতে নিবে, এক হাতে থাবা মেরে চেপে ধরলো তার হাত ইরহাম। বাহু নিচের বাহুতে ধরে পুরুষালী হাত টেনে হিসে ছাড়াতে নিলে পারল না। নিজের রাগ জাহির করতে চেঁচালো, আমাকে ছাড় শয়তান, লম্পট কোথাকার, হাত ছাড় আমার, গা স্পর্শ করবি না আমার, নাহলে খুন করে ফেলবো। সৌরভী চেঁচালো, নাকে তুলল না ইরহাম, টেনে নিয়ে ছুঁড়ে ফেললো বিছানায়। সৌরভী বিছানা থেকে উঠে আসতেই এক হাঁটু ভর করে উঠে চিবুকে বসলো ইরহাম। এক হাতে মেয়েলি হাত জোড়া মুষ্টিবদ্ধ করে শক্তভাবে চেপে দাঁড়িয়ে রইল। সৌরভীর পা দিয়ে লাথি মারতে নিবে, তার পা দুখানা বেঁধে ফেললো ইরহাম। সৌরভী রাগী কণ্ঠে চিৎকার করলো, জানোয়ারের বাচ্চা, বেঁধেছিস কেন? কাপুরুষ, আমার হাত খোল, তোকে আজ আমি খুন করব, লম্পট, তোকে ধ্বংস করব, ফেরাউন। আমি তোকে অভিশাপ দিলাম, জাহান্নামে যাবি তুই, জাহান্নামে। আল্লাহ তোকে এই ইনসাফির শাস্তি দিবে, তুই শিগগিরই মরবি, তুই মরবি, তুই মরে যা, তুই মর, থু। এরম নির্বিকারে চোখে মুখে নিয়ে বিছানা থেকে নামলো, পুরো রুম তছনছ করে কিছু খুঁজলো। নাইট স্ট্যান্ডের ওপর রাখা কস্টেপ দিয়ে চোখ যেতেই তা হাতে নিয়ে তুলে নিল। এত অধিশাপ কানে গেলে কি হয় তা বোঝা গেল না। ভাবলেশীনভাবে হেঁটে সে সৌরভী ছটফট করতে থাকা মুখটা শক্তভাবে ধরে আটকে দিল। বিছানা হতে উঠে ঠোঁটে তর্জনী আঙ্গুল চেপে রেখে বলল, নয়েজ করো না, চুপচাপ ঘুমাও, আজকের জন্য এইটুকু খালি যথেষ্ট, আগামীকালের জন্য কিছুটা বাঁচিয়ে রাখো। এখনো তো সারা জীবন পড়ে রয়েছে গালি দেবার জন্য, একদিনে সব গালি খরচ করে ফেললে পরের দিন কি দিবে? ধীরে সুস্থে গালি দাও, আমি আছি তো তোমার সাথে। ভাবলেশীনভাবে পায়ে হেঁটে গিয়ে রিল্যাক্সিং চেয়ারে বসলো। ঢিলে ঢালা ডিমেনজেন্সের প্যাকেট পকেট হতে হাত বের করতেই মোটা কালো ভুরু জড়া সামান্য কুচকালো, তারপর আবারও ভাঁজ করে ফেললো। ডিভোর্স চাই, তাই না? গালে হাত দিয়ে গাল ঘষে বিছানায় বসে থাকা লাল শাড়ি পরিহিত স্ত্রীর ঝলমলে হোটে আঁখি জগলের পানে তাকালো, দেখলো উচ্ছ্বাস মিশ্রিত নেত্রজোড়া। চোখাচোখি হলো দুজনের আবারও, কেউ কারো থেকে দৃষ্টি সরালো না। ইরহাম নির্লিত কণ্ঠে বলে উঠল, তা এই জীবনে সম্ভব না, ফ্যাক্স গোল্ড। আমার এই জীবন না হয় গালি দিয়ে কাটিয়ে দাও আমার সাথে, পরজন্মে দেখা করে নিবে অন্য কারোর সাথে। তোমাকে আমি তালাক দিচ্ছি না, আর ভবিষ্যতেও দিব না। সৌরভী লাল শিরা উপশিরা ভেসে উঠল চোখের কোণে। সহ্য হচ্ছে না এসব কথা। ঘৃণা নিয়ে খেয়াল করলো, যার চরিত্র ঠিক নেই, যাকে বিনা শব্দে প্রয়োগ করে লম্পট বলা যায়, চলনে বললে বখাটে, কুচকুচে কালো এক বুড়ো জোগা, নিচে চাইলে যেন নেহের চোখ, লাল গাল দুটোর মাঝ দিয়ে ডাম্বিক সরু নাক, রক্তাক্ত বর্ণের ঠোঁট জোড়ার ওপরে সামান্য ভের করেছে শক্ত চিবুকের সাথে মুখের আকৃতি, গরম ধারালো চোয়াল, সবই যেন মানানসই। চোয়ালে কোনো দাড়ির অস্তিত্ব নেই, চোখের নিচে সামান্য একটু ডার্ক সার্কেল। তারপর আর ঘুরল না সৌরভীর মুখে। একটু লক্ষ্য করা শেষে বিতৃষ্ণার সাথে সরিয়ে নিল নিজের আঁখি জোড়া। মনে মনে ঘৃণাত কণ্ঠে বলে, আল্লাহ দুনিয়ায় কাপুরুষ লম্পট শরীরের বাচ্চা সব সৌন্দর্য টাকা পয়সা দিয়ে তৈরি করেন। প্রভাবের কিরণ পূর্ব দিক থেকে উদিত হচ্ছে। সবুজ ঘাসগুলো বৃষ্টির জন্য সামান্য ভিজে আছে এখনো। সজীব
এই সকালে হুড়হুড় করে বাতাস নাসার অন্তে প্রবেশ করছে, একই সাথে কানেও। কংক্রিটের বড় রাস্তার মধ্য দিয়ে তখনও চলাচল করতে শুরু করেনি গাড়ি। রাস্তার মধ্যে দিয়ে পরপর দুবার ধীরে সুস্থে দৌড়ালো। তৃতীয়বারের বার তার এই কাজে বিপত্তি ঘটতেই সম্মুখে এসে দাঁড়ালো চেনা পরিচিত একখানা মুখ। পরিচিত একটা স্বর ভেসে আসলো, ভাবি আম্মা। ভাবি আম্মা বলা ছেলে দুটো হাত বাড়িয়ে জড়িয়ে ধরার ভঙ্গিতে এগিয়ে আসছে। আকস্মিক বুক বরাবর একটি লাথি বলল। ছেলেটি আরকিত হয় হামলায়। চোখ দুটোর আকার বিষময়ে বড় হয়ে গেল। পড়ে রইল কংক্রিটের রাস্তায়। শাসানো স্বর হাওয়ায় ভেসে এলো, স্ট্রেট ওয়েল ফ্রম মি বেলাডোনা। পিছু ডাক নুসরাত ঘাড় ঘুরিয়ে তাকায়, উপহাস করে জানতে চায়, আমাকে বলেছে পশ্চিম আবার পূর্ব? আমাকে বলছেন পশ্চিম অবরার পূর্ব। প্লিজ এভাবে নামের বিকৃতি করবে না বেলাডোনা। পরপর আবার নাহিয়ান বলল, এভাবে কারোর সামনে নিজের পা তোলা অসম্মানজনক। আর আপনি তো হলেন সম্মানীয় সৈয়দ পরিবারের কন্যা, আপনার কাছ থেকে এমন উগ্রতা আশা করা যায় না। নুসরাত নাক ফুলে বিরক্তি লুকালো, বিড়বিড় করে উচ্চারণ করলো, এক পাগলের ভাত নেই আরেক পাগলের হাজির। নাহিয়ান তা শুনল না, গদগদ ভঙ্গিতে গ্রীবা ঝুলিয়ে আসলো, বলল, আপনার এই প্রভাবিকতা আছে বলেই আমি আপনার প্রেমে পড়ে গেলাম। আমাকে বিয়ে করে নিন বেলাডোনা। নুসরাত নিজের হাত তুলে আড়মোড়া ভাঙল, দুহাতে আঙ্গুল চেপে মটমট শব্দ করে ঘাড় ঘুরিয়ে কাত করে বলে, এই প্রস্তাব আমি পছন্দ করিনি, তাই ঠেকালাম। আপনার এই প্রস্তাবের বদলে আপনি চাইলে আমি একটা লাথি মারতে চাইব। আর এই জীবনে বহু চাওয়ার মধ্যে একটা চাওয়া আপনাকে লাথি মেরে এই গ্রহের বাইরে ফেলিয়ে দেওয়া। নাহিয়ান হু হু করে হেসে উঠল। তাকে ভেঙিয়ে নুসরাত নিজেও খ্যাক করে হেসে উঠল। নাহিয়ান নিজের বিকৃতি হাসি গিলে নিয়ে, ইটস মাই প্লেজার নুসরাত। আপনি আমাকে কেন লাথি মারতে চাইছেন হঠাৎ কি জানতে পারি? আপনার জানা মতে আমি তেমন কিছু করেছি বলে মনে হয় না, শুধু বিয়ের প্রস্তাব দিয়েছি। আজকাল পায়ের মধ্যে চুলকানোটা বেশি হচ্ছে, তাই পুরুষ মানুষকে দেখলেই পিটাতে ইচ্ছে করে। চুলকানি কমানোর ক্রেভিটিং। ও বুঝতে পারলাম, কিন্তু তৌফকে মেরে এমন রাস্তায় ফেলে দেওয়ার কারণ? আপনাকে বলতে বাধ্য নই, দূরত্ব বজায় রাখতে বলবেন একে, নইলে এমন মার মারবো পরের বার উঠে দাঁড়ানোর পর্যায়ে পাবে না। নাহিয়ান নুসরাতকে পলকবিহীনতে দেখে গনে গনে 30 সেকেন্ড, অতঃপর সামনে এগিয়ে যেতে যেতে বলল, আপনি নিজেকে যতটা বাচাল বোকা ছন্ন ছাড়া দেখান তা আপনি না, আপনি ভীষণ ধূর্ত বেলাডোনা। আর আই নো নাইস ফ্লগস। নুসরাত হেসে উঠল। নাহিয়ান তৌফকে মাটি থেকে টেনে তুলতে তুলতে বলল, আপনার কাছে একটা প্রস্তাব রাখছি নুসরাত। নুসরাত ভুরু উঁচিয়ে জানতে চাইল কি? যতটুকু সে ধারণা করতে পেরেছে এই মাথামোটা গবরমোটা তাকে প্রস্তাব দিবে আবার কোনো সমঝোতার সাথে, কিন্তু সমঝোতাটা তা কি হতে পারে? নুসরাতের চিন্তায় ব্যাঘাত ঘটে নাহিয়ান বলে ওঠো, গ্লফ খেলা জানেন আপনি? নুসরাত ওপর নিচ মাথা দোলায়। নাহিয়ান আবারও শুধায়, টেনিস? হ্যাঁ জানি। কোনটায় পারদর্শী আপনি? গ্লফে। তৌসিফ ছেড়ে দিল। নাহিয়ান দুহাতে উচ্ছ্বাসিত তালি বাজালো, বলে উঠল, তাহলে আজ আমরা টেনিস খেলবো। এই খেলায় যে হারবে তাকে প্রতিপক্ষের যে কোনো প্রস্তাব বিনা বাক্যে মেনে নিতে হবে। নুসরাত হেসে উঠল শব্দ করে, বলল, ও আপনি বিয়ের প্রস্তাব এভাবে দিতে চাচ্ছেন পূর্ব? নাহিয়ান মাথা তোলায় ওপর নিচ। নুসরাত দীর্ঘশ্বাস ফেলল। যান, টেনিস কোর্টে যান, আমি র্যাকেট আর টেনিস বল নিয়ে আসছি। নুসরাত 10 মিনিটের মাথায় হাতে টেনিস আর র্যাকেট নিয়ে হাজির। একটা র্যাকেট নাহিয়ানের দিকে ছুড়ে দিয়ে বলল, লেটস স্টার্ট দ্য ম্যাচ। নাহিয়ান নিজেও বক্সে গিয়ে দাঁড়ালো, অতপর বলল, ও হ্যাঁ, 5টি ম্যাচ খেলবো, এর মধ্যে আগে 3 পয়েন্ট যার হবে সে বিজয়ী। নুসরাত মাথা দোলালো, ডান হাতে শক্ত করে ক্যাট চেপে ধরে দাঁড়ালো নিজের জন্য বড় দেখিত জায়গায়। শান্ত স্বরে জানতে চাইল, কে শুরু করবে? নাহিয়ান দাম্ভিকতায় বলল, আপনিই করেন। নুসরাত কটাক্ষ করে হাসলো, বিড়বিড় করে বলল, টেনিস ম্যাচ জেতার প্রথম রুলস, প্রতিপক্ষ সবসময় প্রথমে জিতে দিতে হবে, বোঝাতে হবে অপটু তুমি এই খেলায়। বলেই শূন্যে বা হাত চেপে ধরে ডান হাতটা খুবই ধীরে আঘাত হানে বলটা খুব দ্রুত পড়লো
না গিয়ে নিজের বক্সেই পড়ে গেল। বলটা হাত হতে তুলে নিয়ে দাঁড়াতেই চোখে ভাসলো উপহাস মিশ্রিত নাহিয়ানের হাসি। নাহিয়ান বলল, আপনি যতটুকু ভেবেছি তার থেকে বেশি খারাপ আপনি এই খেলায়। বলটা এগিয়ে দিন মিস। নুসরাত টেনিস বল ছুড়ে দিল নাহিয়ানের দিকে। উল্টো দিকে ঘুরে পুরুষালী নজরে অগোচরে হাসলো। বলল, শুরু করুন পূর্ব। নাহিয়ান বল শুলো তুলে র্যাকেট দিয়ে আঘাত করে। বলটি চেয়ে উড়ে নেট ভেদ করে পড়ল নুসরাতের বক্সে। নুসরাত সেটা ফেরানোর চেষ্টা করলো না, জিতে দিল নাহিয়ানকে। হাতে তুলে নিল টেনিস বল। ডান হাত দিয়ে শক্ত র্যাকেট চেপে ধরে বা ঘুরিয়ে আসল শক্তির সাথে পুরিয়ে আবারও আঘাত করলো টেনিস বলের সাথে। বিড়বিড় করলো, টেনিস ম্যাচের দ্বিতীয় রুলস, নিজের প্রতিপক্ষকে জিততে দেওয়ার আনন্দ অনুভব করতে দেওয়া, তাকে আকাশে উড়ানো, অতঃপর সকলে আনন্দে মাটিতে গুটিয়ে দেওয়া, বিজয় হাসিটা হাসতে মিলিয়ে দেওয়া। টেনিসের বল নেট ভেদ করে উড়ে পড়লো দাম্ভিক হাসিতে তোরে কুকড়ে যাওয়া নাহিয়ানের নাক বরাবর। সাথে সাথে 1 পয়েন্ট যোগ হলো নুসরাতের। নেহান চিৎকার দিয়ে বলল, আপনি আমার নাক ফাটিয়ে ফেলবেন নুসরাত। পরপর বল ছুঁড়ে মারলো নুসরাতের দিকে। শীতল স্বরে আওড়ালো, দারুণ খেলেন আপনি, অতটা অপটু নন। পরে ম্যাচটা দুপক্ষের বলটা র্যাকেটের সাহায্যে একে অন্যের দিকে ছোড়াছুড়ি অনেকবার। শেষবার র্যাকেট স্পর্শ করে নুসরাতের বক্সে এসে পড়লো টেনিস বল। এবার পয়েন্ট যোগ হলো নাহিয়ানের নামে। তৃতীয় ম্যাচ শুরু হলো। শুরু হতেই বল ছুড়ে দিল নাহিয়ান। না প্রস্তুত থাকায় প্রথমবার পয়েন্ট এসে যোগ হলো তার কবজায়। নাহিয়ান র্যাকেট শক্ত করে দুহাতে চেপে ধরে বলে উঠল, আমাদের কিন্তু ড্র। এই ম্যাচ যে জিতবে সেই উইনার, এবং তার কন্ডিশন প্রতিপক্ষর মানতে হবে। নুসরাত নিজেও দুহাত শক্ত করে র্যাকেট চেপে ধরেছে। নাহিয়ানের দিকে ছুড়ে দিল টেনিস। সেকেন্ডের ভেতর এসে স্পর্শ করলো নুসরাতের র্যাকেট। তার শব্দ করে র্যাকেট দিয়ে আঘাত করতেই নাহিয়ানের বক্সে। নাহিয়ান নিজে আবার ফিরে দিল, চোখ ঘুটলাটে দেখাচ্ছে। এই মুহূর্তের জন্য ধন যেতেই নুসরাত শক্ত করে ধরে র্যাকেট ছুড়ে গেল সামান্য। বল পেছনের দিকে ছুড়ে দিল। তীক্ষ্ণ চোখে বলটার গতিবেগ লক্ষ্য করলো। র্যাকেট ঘুরে এনে টেনিসে ধরে বসালো। নেট ঠোঁট ছেড়ে বলল, চেক। বল শু করে উড়ে গেল নেটের ওপাশে। নাহিয়ানের কপালে লাগতেই নুসরাত চ্যাট করে মেট। নুসরাত হাত ঝাড়ালো, যাইতে জানায় খুশি। চোখে মুখে একটু ভাসলো। গলার স্বর বাড়িয়ে বলল, শুনুন পূর্ব, নিজের প্রতিপক্ষ কখনো বোকা মনে করবেন না। প্রথমে আপনি যদি ধরে নিন সে আপনার থেকে অসহায় নির্বোধ বোকা, কম শক্তিশালী, তাহলে এই মুহূর্তেই গেম হেরে যাবেন। ম্যাচের শর্ত অনুযায়ী ছিল যে জিতবে তার কথা মানতে হবে। আমি জিতেছি, সে অনুযায়ী আমার কথা আপনাকে মানতে হবে। নুসরাত কিঞ্চিৎকালের জন্য থামল, সময় নিয়ে আবারও ভান ধরল। অতঃপর দৃঢ় কণ্ঠে বলল, আমার নজরের সামনে যেন আপনার এই চেহারা আমি জীবনে আর না দেখি। সৈয়দ বাড়ির ভেতরে তখন হইচই বেঁধে গেছে। ফজরের নামাজ শেষ হচ্ছে তখন লিপি বেগম শুয়েছিলেন। আকস্মিক তার বড় ভাইয়ের কল আসলো। জানা গেল রোমানা খাতুনের শরীর খুব একটা ভালো নেই। বিয়েতে চেয়েও আসতে পারেনি। সন্তানেরা কঠিন নিষেধাজ্ঞা জারি করেছে, তাই তাদের মুখের দিকে চেয়ে ইচ্ছে করেও আসেনি, অনুপস্থিত ছিল। নিজে আসতে পারেনি বলে কি হয়েছে, সকাল সকাল মেয়ে জামাই ফোন দিয়ে দাওয়াত দিয়েছে। নাতি নাতনি নিয়ে যেন হাজির হয় ওই বাড়িতে যে কোনো মূল্যে। আজকের ভেতরে সৈয়দ বাড়ির বর্তমান পরিস্থিতি উনার অজানা, তাই তারা দিলেন বেলায় পরের আগে শিগগিরই যেন পৌঁছে যায়। শাশুড়ির কথা অক্ষরে অক্ষরে পালন করে হেলাল সাহেব। এই বাক্য শুনে মুখ ফুটে রোমানা খাতুনকে কিছু বলতেও গিয়ে পারলেন না। শির দ্বারা ধার্য হলো এই গতকাল রাতেই ঘটনা। মাথা ছেড়ে ফেলে বড় ছেলে, ছোট ছেলে, স্ত্রী আর ছেলের বউ নিয়ে তৈরি হলেন শ্বশুরের গ্রামের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। আরও সে নানার বাড়ি ধারাবাহর কিছুটা গ্রাম অঞ্চলের দিকে। খালি ফসলি জমির মধ্যে পুরনো জমিদার বাড়ির মধ্যে একটি বিলাসবহুল 4 তলা বাড়ি। হেলাল সাহেবের শ্বশুরের হাতে র্যাকেট নিয়ে নাসির বাড়ির উদ্দেশ্যে হাজির হতেই দেখলো আহান লাগেজ ঠিক ঠেলে ঠেলে নিয়ে এসে পার্ক করা গাড়ির দিকে। নুসরাত অদেখা করে চলে গেল দুপা। পর মুহূর্তে ফিরে এসে ঠাস করে খুলে রাখা গেটের সম্মুখে দাঁড়ালো। গলা খাকারি দিয়ে ডাকলো আহানের নামে। জানতে চাইলো, কোথায় যাচ্ছিস তুই? আহান গাড়িতে লাগেজ রেখে হাত ঝাড়লো, বলল, আমি না, বড় ভাইয়া
নানু বাড়িতে যাচ্ছে তার। নুসরাত ঠোঁট চেয়ে বাঁকা হেসে বলল, প্রিয় অনিকা আপাও যাচ্ছে? না, গতকাল ওনাদের বাসায় চলে গেছেন উনি। নুসরাত দুহাত তুলে দোয়া করলো, তারপর আমিন বলে দোয়া শেষ করে আপদ বিদায় হয়েছে, যাক আল্লাহ বাঁচাইছে। আহান দৌড়ে এসে নুসরাতের সন্নিকটে এসে জানতে চাইলো, তুমি গতকাল রাতে কান্না করেছো নাকি? নুসরাত ঠোঁট উঁচিয়ে মুখ ভেঙ্গিয়ে বলল, কি আমি? আহান ঘাটলো না নুসরাতের মুখে রিয়েকশন দেখে। তার মধ্যে হেলাল সাহেব আসলেন। নুসরাতকে দাঁড়ানো দেখে মুখ মুচড়ালেন, তা আলগোচরে আর কি। সে পানি তেল বাঁধা চুল বাতাসে উঠতে গিয়ে বলল, এমন মুখ মুচড়ানো মারতে মারতে দেখবেন একদিন মুখ তেরা হয়ে গেছে। তুই আমাকে বলছিস? না, ঘাসে বসা কাকে বলছি? হেলাল সাহেব কাঠকক্ষ স্বরে বললেন, বিয়াদব। নুসরাত নির্লিপ্ত মুখে তাকিয়ে হাসে, বলে ধন্যবাদ। হেলাল সাহেব নাক দিয়ে গরম বাতাস যেন বের হলো, জিজ্ঞেস করলো, ওইটার খবর কি? নুসরাত বুঝলো না কার কথা জিজ্ঞেস করছে, তারপর বলল, কোনটার? তোর ভাই আলসে গলায় বলো, নিজের দায়িত্ব নিজে জেনে নিন, আমি বলতে পারবো না। কথা শেষ করে নিজে বাগানের দিকে তাকালো, দেখলো কমলা গাছের কয়েকটা ডাল শুকিয়ে গেছে। আহানকে উদ্দেশ্য করে বলল, যা কাছে নিয়ে আয়, গাছগুলো কাটবো। হেলাল সাহেব প্যান্টের পকেট হয়ে হাত ঢুকিয়ে আরাম করে দাঁড়ালেন। নুসরাতের অদেখা করে ভাবলেশীন কণ্ঠে বলল, কাচির কি দরকার, তোর জবান দিয়েই কেটে ফেল। নুসরাত দুভুরো উচালো, হু হু করে হেসে বলল, আপনারটা বের করুন। আমার থেকেও দ্বিগুণ ধারালো, কাচির মতো ফ্যাত ফ্যাত করে চলে জিভ, আপনার থেকে কম ফ্যাস ফ্যাস করে চলে। তোর সৌভাগ্য যে তোর কাচির মতো জবানে আমি বোমা ছুঁড়ে ফেলিনি। নুসরাত ঠোঁটে নিয়ে অসাময়িক হাসলো, বলল, আপনার তো দুর্ভাগ্য, আপনাকে আমি রকেটের পেছনে বেঁধে মহাকাশে ছেড়ে দিচ্ছি না।